তো দেখ, আজকে 7 নম্বর কোশ্চেন থেকে পড়বো। আজকে 7 নম্বর কোশ্চেন থেকে পড়াবো, কি বলেছি দেখ। বলছে কোনটি ভালো, ঘাটতি বাজেট নাকি উদ্বৃত্ত বাজেট? মানে বাজেটে যদি ঘাটতি হয় সেটা ভালো, নাকি তোর বাজেটে যদি উদ্বৃত্ত হয় তাহলে সেটা ভালো? মানে বুঝতে পারলি? বাজেটে ঘাটতি হলে এটা কখনো ভালো হতে পারে, এখন ভালো হতে পারে না। দেখছি দেখ কোনটা ভালো, কোনটা ভালো, ঘাটতি বাজেট ভালো নাকি উদ্বৃত্ত বাজেট ভালো? অ্যাকচুয়ালি ব্যালেন্স হওয়াটাই বেটার, ব্যালেন্স হওয়াটা বেটার। বলছি কোনটি এককভাবে ভালো বা খারাপ নয়। ঘাটতি ও উদ্বৃত্ত বাজেট উভয়েরই নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু মানে ঘাটতি বাজেটেরও কিছু সুবিধা আছে অসুবিধা আছে, উদ্বৃত্ত বাজেটেরও কিছু সুবিধা আছে। আগের দিন বলেছিলাম ঘাটতি বাজেট কাকে বলে। ধর 10 টাকা জোগাড় করা হলো, সরকার 10 টাকা জোগাড় করলো, খরচা করে দিল 12, এটাকে বলে ঘাটতি বাজেট। উল্টো করে 12 টাকা জোগাড় করে 10 টাকা খরচা করলো, এটাকে বলে উদ্বৃত্ত বাজেট। কোনোটাই ভালো নয়, কোনোটাও মানে প্রতিটারই অ্যাসপেক্ট থেকে দেখলে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে, ঠিক আছে? ভালো কোনটা ইকুয়াল, সেগুলো দিক দিক বিভিন্ন দিক থেকে, ঠিক আছে? তবে সাধারণত উদ্বৃত্ত বাজেট দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য ভালো। দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার জন্য ভালো হচ্ছে উদ্বৃত্ত বাজেট, মানে সারপ্লাস বাজেট। যার ঋণ পরিশোধ, যদি আমার বাজেট যদি উদ্বৃত্ত থাকে, মানে ধর এক্সট্রা আমি একটা প্ল্যানিং করেছি নেক্সট ইয়ারে কত খরচা হতে পারে, ঠিক আছে, সেই অনুযায়ী টাকা জোগাড় করলাম, তাহলে খরচাটা কম হলো। অতিরিক্ত টাকা 5 কোটি টাকা দিয়ে কি করবো? আমি বিদেশ থেকে লোন নিই, সেই লোনের টাকা শোধ করতে পারবো অতিরিক্ত টাকা দিয়ে, ঠিক আছে? তো বলছে আর্থিক স্থিতির জন্য ভালো, যা ঋণ পরিশোধ, সঞ্চয়, সেভিং করতে বা ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে। কিন্তু ডেফিসিট বাজেট কি করে? এটা অর্থনৈতিক মন্দা বা জরুরি অবস্থায়, অর্থনৈতিক মন্দা বা জরুরি অবস্থায় উদ্যোগী থাকতে পারে। তবে এর অতিরিক্ত ঋণ ও মুদ্রাস্ফীতি, এর অতিরিক্ত ব্যয় করলে ইনফ্লেশন বাড়বে। তাই অর্থনৈতিক অবস্থার ভিত্তি করে সঠিক বাজেট নির্ধারণ করা উচিত। উদ্ভূত কিছুক্ষণ আগে বললাম সারপ্লাস বাজেট কাকে বলে। সারপ্লাস বাজেট কাকে বলে? আয় বেশি না ব্যয় বেশি? আয় বেশি হলে সারপ্লাস কখন বলে, সারপ্লাস বাজেট কাকে বলে? আয় বেশি না ব্যয় বেশি? আয় বেশি, আয় বেশি হলে তাকে বলে সারপ্লাস বাজেট, আয় বেশি হলে তাকে বলে সারপ্লাস বাজেট, ঠিক আছে? ব্যয়ের তুলনায় আয় বেশি হলে সুবিধা কি বলুন, কি সুবিধা কি অসুবিধা? সুবিধা এই সারপ্লাস বাজেটের সুবিধা কি? আমি যে বললাম অতিরিক্ত টাকা যদি বেঁচে যায় সেটা কি করবো? ঋণ লোন শোধ করবো আর সেভিংস করতে পারবো। সেভিংস, কর কমানো বা অবকাঠামোতে বিনিয়োগের সুযোগ দেয়, ঠিক আছে? তারপর কি হচ্ছে? মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কন্ট্রোল করতে সাহায্য করে, ইনফ্লেশন কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ এটি চাহিদা কম। অসুবিধা কি? বলছে অতিরিক্ত কর বা কম সরকারি ব্যয়, অতিরিক্ত কর মানে এক্সট্রা ট্যাক্স বা কম সরকারি ব্যয় অর্থের প্রবৃদ্ধি ধীর করতে পারে, মানে স্লো করে দিতে পারে। ডেফিসিট বাজেট উল্টোটা, ব্যয় বেশি আয় কম। সুবিধা কি? অর্থনৈতিক মন্দা বা সংকটের চাহিদা ও প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করে। আর উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগে সাহায্য করে। একদম ছোট করে লেখা, এরকম ছোট লিখতে হবে, একদম ছোট ছোট করে লেখা, একদম ছোট করে লেখা, পয়েন্ট তোকে তুলতে হবে। অসুবিধা কি? এর অসুবিধা কি? ডেফিসিট বাজেট অসুবিধা কি? লোন বাড়িয়ে দেবে। বাজেট যদি ডেফিসিট হয়, আজকে ধর আমি, আমার দেশ 10 টাকা জোগাড় করেছে, খরচা হয়ে যাবে 12 টাকা, তাহলে কি 2 টাকা কি করতে হবে? বাইরে থেকে কি করতে হবে? ধার করতে হবে, লোন করতে হবে না? তাহলে ডেফিসিট বাজেট হলেই লোন হবে। যদি বাজেট যদি ডেফিসিট হয়ে যায় তাহলে লোনের পরিমাণ বেড়ে যাবে, যা সুদ পরিশোধের বোঝা বাড়ে, আরো ইন্টারেস্ট, যত লোন নেবে তত বেশি ইন্টারেস্ট দিতে হবে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন ও আর্থিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। কোনটি ভালো? কি লিখেছি? অর্থনৈতিক মন্দার সময়, অর্থনৈতিক উন্নতির সময় সার্বিকভাবে, অর্থনৈতিক মন্দার সময় ঘাটতি বাজেট প্রবৃদ্ধিকে উদ্দীবিত করতে পারে, যেমন পরিকাঠামোগত বিনিয়োগ, তাই এটি উপকারী হতে পারে, ঠিক আছে? অর্থনৈতিক মন্দার সময় এটা উপকারী হতে পারে ঘাটতি বাজেট, ঠিক আছে? অর্থনৈতিক মন্দার সময়। অর্থনৈতিক উন্নতির সময় কি হবে? ওটা মন্দা ছিল, খারাপ সময় যখন যাচ্ছে, আর এটা অর্থনৈতিক উন্নতির সময়। উদ্ভূত বাজেট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবং ভবিষ্যৎ প্রয়োজনে সঞ্চয় করতে সাহায্য করে, যেটা ভালো। তাহলে পারপাসটা দেখ, ঘাটতি বাজেট কখন ভালো আর উদ্বুদ্ধ বাজেট কখন ভালো।
ঠিক আছে? যখন অর্থনৈতিক উন্নতির দিকে যাচ্ছে তখন উদ্বৃত্ত বাজেট ভালো, আর যখন মন্দা চলছে, ঠিক আছে, তখন ঘাটতি বাজেট ভালো। ওভারঅল দেখতে গেলে ওভারঅল এটি ওভারঅল কি জানিস কোনটা ভালো হয়? 10 টাকা যদি আয় করি 10 টাকায় খরচা করা উচিত, এটা ভালো। ঠিক আছে, আয় আর ব্যয় সমান হওয়া উচিত। ওই যে আয় ইকুয়াল টু ব্যয় হলে তাকে বলে ভারসাম্যপূর্ণ বাজেট। বা অর্থনৈতিক চক্রের উপর ভিত্তি করে ঘাটতি ও উদ্বৃত্তের মধ্যে পরিবর্তনশীল বাজেট দীর্ঘমেয়াদী স্থিরতার জন্য সবচেয়ে কার্যকরী। তবে প্রায়শই সরকারগুলো রাজনৈতিক কারণে ঘাটতি বাজেটের দিকে ঝুঁকে পড়ে। প্রগতিশীল কর, এটা আমি সাজেশনে দিয়েছি। প্রগতিশীল করের সাথে সমানুপাতিক করের মধ্যে পার্থক্য লেখো। তাহলে দেখ, আজ দেখ তোকে কেমন ভাবে পড় যে দুটো কাকে বলে কভার হয়ে যায়। পরীক্ষা তোকে দিতে পারে প্রগতিশীল কর কাকে বলে, পর সমানুপাতিক কি লেখা ছিল, সমানুপাতিক কর কাকে বলে, একটা করে উদাহরণ, কে বলে করলি একটা করে উদাহরণ পড়ে রাখতে হবে। তাহলে কি বলেছে দেখ, প্রগতিশীল করের ভিত্তির, বলছে কি, করের ভিত্তির মান বাড়ার সাথে সাথে যদি কর হার বাড়ানো, ঠিক আছে, করের ভিত্তির মান বাড়ার সাথে সাথে কর হার ট্যাক্সের নিয়ে নিচ্ছি, তাকে প্রগতিশীল কর বলে। আগের দিন না খুব ডিটেলস এর উদাহরণ দিয়ে বুঝিয়েছিল, ঠিক আছে, কাকে বলে। অপরপক্ষে করের ভিত্তির মান বাড়া সত্ত্বেও যদি কর হার সবসময় স্থির থাকে, এটা কি, ওটা মান মানে করের ভিত্তির মান বাড়ার সাথে সাথে কর বাড়ছে, মান বাড়ার সাথে সাথে ট্যাক্স রেট বাড়ছে। এখানে মান বাড়ছে কিন্তু ট্যাক্স রেট বাড়ছে না। তার মানে প্রগতিশীল কাকে বলে, যেখানে ট্যাক্স রেট বাড়ছে আর সমানুপাতিক কি, না, বাড়বে না। তাহলে ওটা আগেরটা বাড়ছে, প্রোগ্রেসিভে কি হচ্ছে, ট্যাক্স রেট বাড়ছে, আর এখানে ট্যাক্স রেট কি বাড়ছে না, এখানে ট্যাক্স রেট বাড়ছে। এটাই লিখেছে। এর মধ্যে পার্থক্যটা কি, প্রগতিশীল কর ন্যায় সঙ্গত, কিন্তু সমানুপাতিক কর থাকছে ন্যায়ের সূত্র অনুসরণ করা হয় না। এটা ন্যায় সঙ্গত কিন্তু এটা ন্যায় সূত্র অনুসরণ করা হয় না। প্রগতিশীল কর ন্যূনতম ত্যাগ স্বীকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, কিন্তু সমানুপাতিক করে ধনী অপেক্ষা দরিদ্রদের বেশি ত্যাগ স্বীকার করতে হয়। এই কর ব্যবস্থায় ধনীদের তুলনায় গরিবদের বেশি ত্যাগ স্বীকার করতে হয়, গরিবদের। প্রগতিশীল করের মাধ্যমে জনসাধারণের মধ্যে আয় বৈষম্য কমানো যায়, এই করের মাধ্যমে জনগণের মধ্যে আয় বৈষম্যটা কমানো যাবে। অপরদিকে সমানুপাতিক করের মাধ্যমে আয় বৈষম্য কমানোর নীতি কার্যকর করা যায়। তোকে এটা 2 নম্বরের কোশ্চেন, দুটো পয়েন্ট লিখতে হবে সে দুটো পয়েন্ট ইজিলি লেখা যাবে। যেমন তুই দেখ কোন পয়েন্ট তোর কাছে বেটার লাগছে, আমি তো 5-6টা পয়েন্ট লিখে রেখেছি। প্রগতিশীল কর কাঠামোয় করের হিসাব জটিল, কিন্তু এখানে করের হিসাব সহজ, এটা একদম সোজা। এই যে যখনই পার্থক্য বলবে তুই বলি প্রোগ্রেসিভ এর ট্যাক্স সিস্টেমটা খুব কি, সব জটিল, ওটার ট্যাক্স সিস্টেমটা কি, সরল। এটা কি ন্যায়সঙ্গত, তাই তো, এটা কি বলেছিল ন্যায়সঙ্গত, এটা ন্যায়ের সূত্র অনুসরণ করা হয়। ঠিক আছে, এখানে এখানে কি হচ্ছে, এখানে আয় বৈষম্য কমানো যায়, এই যে মানে প্রগতিশীলে আয় বৈষম্য কমানো যায়, আর এখানে কি হবে, এখানে আয় বৈষম্য নীতি কার্যকর হয়। লাস্ট পয়েন্ট কি, বলে প্রগতিশীল কর কাঠামোয় অধিক পরিমাণে রাজস্ব সংগ্রহ করা যায়, আর এখানে এটি সম্ভব নয়। এখানে রাজস্ব মানে সরকার অনেক বেশি টাকা ট্যাক্সের টাকা জোগাড় করতে হয়, কিন্তু ওখানে এটা সম্ভব নয়। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। পার্থক্য না দিলেও কাকে বলে তো দিতেই পারে। আমার সাজেশনে দেখ, আমি সাজেশন আমি করেছি, এই দেখ 2 নাম্বার, যেন আগে যখন সাজেশনটা দিয়েছি তখন 2 নাম্বার আলাদা করা ছিল, এখন 2 নাম্বার আলাদা করে দিচ্ছি। 2 নাম্বার গুলো কি কি আসতে পারে, এখান দিয়ে না 2 নাম্বার 3টে কোশ্চেন লিখতে হবে, তিনটে লিখতে হবে 2 নাম্বারের। ঠিক আছে, কি কি কোশ্চেন লিখেছি, কোশ্চেন সব পড়া। এই পাঠিয়ে দেবো, এটা পাঠাইনি 2 নাম্বারের জন্য। এই কটা 11টা কোশ্চেন লিখেছি, এই 2 নাম্বারের কোশ্চেন কিন্তু 3-এ আসতে হবে, মানে 3 নয় 4 আছে, এই কোশ্চেন কিন্তু 4-এর দাগে আসতে হবে। মানে বুঝতে পারলি কি লিখেছি, পড়েছিলাম কিন্তু সরকারি রাজস্বের উৎসগুলো কি কি, 2 নাম্বারের জন্য নামগুলো লিখতে হবে। ঠিক আছে, কর ও অকর রাজস্বের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, 2 নাম্বারের জন্য দুটো করতে, 2 নাম্বারের জন্য দুটো লিখতে হবে, 2 নাম্বারে দুটোই পয়েন্ট লিখতে হবে, বেশি না। 2 নাম্বার 3-4টে লিখতে হবে, 2 নাম্বারে দুটোই লিখতে হবে। কিন্তু যখন লিখবি যেন, এই জন্য আমি কি বলবো, বাড়িতে 3টে বা 4টে পয়েন্ট পড়ে রেখিস। তুই দুটো পড়ে গেলে পরীক্ষা লিখে হয়তো একটা মনে পড়লো, 4টে পড়ে গেলে পরীক্ষা গিয়ে তুই দুটোই লিখ, পরীক্ষায় গিয়ে দুটোই লিখবি। কি বললাম বুঝতে পারলি, পড়ে রাখবি।
অকর রাজস্ব, অকর রাজস্ব না, অকর রাজস্বের উৎসগুলো কি কি? সরকারি রাজস্বের উৎসগুলো, ওই দেখ একই কোশ্চেন রিপিট করে দেখ, একের কোশ্চেনটা দেখ, দেখ 1 নম্বর কোশ্চেনটা রিপিট করা আছে, এই দেখ 1 নম্বর কোশ্চেনটা রিপিট আছে, দেখিস এই 1 নম্বর কোশ্চেনটা দেখ কোথায় গেল, এই যে রিপিট না, সরকারি রাজস্ব উৎসগুলো কি কি, সরকারি রাজস্ব উৎসগুলো উল্লেখ করে, একই তো কোশ্চেন রিপিট, কর ও কর রাজস্ব পার্থক্য লেখো, দেখ আবার রিপিট কোশ্চেন, দেখ রিপিট রিপিট কোশ্চেন, তার মানে এটা না কেটেই দেবে, এইটা কাটা, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, কর কর রাজস্ব উৎসগুলো কি, এটা রিপিট, দেখ রিপিট কোশ্চেন, তাহলে কি 3টে কোশ্চেন এখনো পর্যন্ত দেখেছি, এইটা কোশ্চেন ভালো করে পড়বি, প্রত্যক্ষ কর কে বলে পড়বো, পরোক্ষ কর কে বলে পড়বো, সমানুপাতিক কর কাকে বলে, প্রগতিশীল কর কাকে বলে, সরকারি বাজেট কাকে বলে, ঘাটতি বাজেট কাকে বলে, রাজস্ব ঘাটতি কাকে বলে, প্রতিটা কাকে বলে খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে তো কোশ্চেন মানে তো তো গ্যারান্টি দিবে যে এর মধ্যে কোশ্চেন দেবেই, গ্যারান্টি। কি কোশ্চেন এখানে পড়লাম, 1 2 3, 3টে শর্ট কোশ্চেন, 3টে পড়লাম, এখানে একটা কোশ্চেন 4টে। এবার জিএসটি কাকে বলে, কাকে বলে অনেক প্রকারভেদ, তোমার জিএসটি আর 4 আগের দিন পড়ছিলাম, সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি আর আইজিএসটি, 4 রকমের জিএসটি, ব্যাস এইটুকুই, এমন না খুব ডিটেলস লিখতে হবে, এইটুকু লিখতে হবে তোকে, এটা পড়বো। সরকারি ঋণ কাকে বলে, গভর্নমেন্ট লোন, এটা পড়বো। ওই কিছু পড়লো আগের দিন খেলেছিলাম লাস্ট, প্রত্যক্ষ করের সাথে পরোক্ষ করের পার্থক্য, দুটো পার্থক্য লিখো, একদম ইজি, দুটো পার্থক্য লিখো, একদম সিম্পল জিনিস, প্রত্যক্ষ করার পরোক্ষ করার মধ্যে দুটো পয়েন্ট, তবে এই 4 নম্বরে তোমার 4টে পয়েন্ট, 2 নম্বরে দুটো পয়েন্ট, 2 নম্বরে দুটো পয়েন্ট, ঠিক আছে। তারপর প্রাথমিক ঘাটতি কাকে বলে, এর কটা কোশ্চেন পড়লেই সব কোশ্চেন 6 নম্বরে চলে যাবে, 2 নম্বর 3টে চলে যাবে, শর্ট কোশ্চেনে সব চলে যাবে, কিন্তু আমি তো ডিটেলসে বড় করে পড়ে দিচ্ছি, কেন জিনিসটা না মাথায় থাকে, ঠিক আছে, এই জন্য বড় করে পড়ে দিচ্ছি। কোথায় চলছিল আমাদের কোশ্চেনটা, হ্যাঁ, এবার কি বলছে, সুষম বাজেট, সুষম বাজেট গুণ, এটাকে ইংলিশে কি বলে জানিস তো, সুষম ব্যালেন্স, মানে সুষম কি বলছে, সুষম বাজেট গুণ, বাজেট গুণক, বাজেট গুণককে বলে মাল্টিপ্লায়ার, আর সুষম মানে, ঠিক আছে, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, বিবিএম কাকে বলে, এটা বলছে বিবিএম কাকে বলে, বিবিএম কাকে বলে, বি ফর ব্যালেন্স, বি ফর বাজেট, বি ফর মাল্টিপ্লায়ার, বিবিএম কাকে বলে, এটা বলেছে বিবিএম কাকে বলে, ঠিক আছে। এবার বলছে এমপিসি যদি একটা অঙ্ক দিই যে -0.75 হয়, এটা থার্ড সেমের কোশ্চেন, এটা পুরো থার্ড সেমের কোশ্চেন, থার্ড সেম ওই কোন চ্যাপ্টার ছিল, সেকেন্ড চ্যাপ্টার মনে হয় খুব সম্ভব, সেকেন্ড চ্যাপ্টার দিয়ে তুলে ধরেছে কেনসের থিওরি চ্যাপ্টার, এমপিসি -0.75 হয়, সরকারি ব্যয় যদি এত টাকা বাড়ানো হয়, তাহলে বদ্ধ অর্থনীতি মানে ক্লোজড ইকোনমি, যেখানে বিদেশের রাস্তা বন্ধ, সেই ইকোনমিতে জাতীয় আয় কত বৃদ্ধি, শিখিয়েছিলাম, সুন্দর করে শিখিয়েছিলাম, দেখ দিয়েছে এখানে, দিয়েছে এখানে, বাট দেখে রাখি দিয়েছে এখানে, আমি সাজেশনে দিইনি, ইম্পর্টেন্ট দিইনি, এটা এটাকে ইম্পর্টেন্ট দিইনি, বলে দিই বিবিএম কাকে বলে, বিবিএম কাকে বলে, বিবিএম হচ্ছে একটা বাজেট যেখানে সরকারের মোট আয় ও ব্যয় সমান হয়, তাহলে বুঝতে পারলে বিবিএম মানে কি, ব্যালেন্স, যেখানে সরকার যে আয় করবে সরকার ওই টাকায় খরচা করবে, ওটা বলে বিবিএম, ঠিক আছে তো, অর্থাৎ সরকারি আয় কি লিখেছি, সরকারি আয় ইকুয়াল টু সরকারি ব্যয়, এই ধরনের বাজেটই বাজেট ঘাটতি ঘাটতি হবে, সরকার যদি 10 টাকা আয় করবে 10 টাকায় ব্যয় করবে, কোনো ঘাটতি হবে, উদ্ভূত হবে না, হবে না, এটি রাজকোষীয় স্থিতি বজায় রাখে, তবে অর্থনীতিতে চাহিদা উদ্দীপক প্রভাব কম থাকে, অন্যরকম ভাবে অ্যান্সার লিখেছি, অন্যরকম আনাদার অ্যান্সার, যদি এটা না ভালো লাগে অ্যান্সারটা লিখতে পারিস, কি বলেছে, সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করে যদি ঠিক সেই পরিমাণ আয় করে, তাহলে তাকে ভারসাম্য যুক্ত বাজেট বলে, মানে বিবিএম বলে, অর্থাৎ সরকার যে পরিমাণ ব্যয় বাড়ায়, যদি ঠিক সেই পরিমাণ কর বাড়ায়, সরকার খরচা, সরকার আগে বলে যা খরচা করেছিল এই বছর খরচা বাড়িয়ে দিল, খরচা বাড়াতে গেলে টাকাও তুলতে হবে, কি করে টাকা তুলবে, ট্যাক্স রেট বাড়াবে, ট্যাক্স দিবে, কি বললাম বুঝতে পারলি তো, সেই পরিমাণ যদি কর বাড়ায় তাহলে গুণকের মান সাধারণত 1-এর সমান হয়, আগের সেমিস্টারে পড়িয়েছিল, এর অর্থ হলো সমান পরিমাণ সরকারি ব্যয় ও করের পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় আয় স্তরের পরিবর্তন একই পরিমাণ হয়, ঠিক আছে। এমপিসি 0.75, সরকারি ব্যয় 20 কোটি বৃদ্ধি পেলে জাতীয় আয় কত বৃদ্ধি পেলে, একটু অঙ্ক দিয়েছিল,
এমপিসি মানে শুনেছিলাম তো, এমপিসি এমপিসি মানে কি ছিল? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা বলেছে কিন্তু 0.7। সরকারি ব্যয় কত বেড়েছে? 20 কোটি। তাহলে একটা বদ্ধ অর্থনীতি মানে বদ্ধ অর্থনীতি, এবার বদ্ধ অর্থনীতি বাংলায় তো ইংলিশে তো ক্লোজ ইকোনমি, এটা ওপেন হবে না, ক্লোজ ইকোনমি, এটা ক্লোজড হবে, এটা ক্লোজড ইকোনমি, ক্লোজড ইকোনমি। না না না, ঠিক লিখেছে, ওরা ঠিক লিখেছে, আমি পুরোটা পড়িনি, আমি পুরোটা পড়িনি, ঠিক লিখেছে। ওরা কি লিখেছে? বলছে বদ্ধ অর্থনীতি মানে মানে কি? এখানে বলছে বদ্ধ অর্থনীতি, বলছে যে এটা কি বলছে? যেটা ওপেন ইকোনমি নয়, ক্লোজ ইকোনমি কাকে বলে? যেটা ওপেন ইকোনমি নয় তাকেই তো ক্লোজ ইকোনমি। ওপেন ইকোনমি মানে হচ্ছে যেখানে বিদেশের রাস্তা খোলা, তাকে বলে ওপেন ইকোনমি। আর ক্লোজ ইকোনমি কাকে বলে? যেখানে বিদেশের রাস্তা টোটালি বন্ধ। এখানে বলেছে তো বিদেশের রাস্তা বন্ধ, তো ওপেন ইকোনমি নয়। এখানে গুণকের ফর্মুলাটা কি? গুণকের ফর্মুলা কি শিখেছিলাম? ওয়ান, মনে আছে? 1/1 মাইনাস এমপিসি। তাহলে হয়ে গেল অ্যান্সার 4। তাহলে কত বেরোলো? মাল্টিপ্লায়ার বেরোলো 4। এবার কি বলেছে? জাতীয় আয় কত বাড়বে? জাতীয় আয় কত বাড়বে? এটা এ ওয়াই না, এটা ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই বের করার মানে কি? ওই যেটা গুণক বেরিয়েছে, যেটা গুণক বেরিয়েছে তার সাথে সরকারি ব্যয় কত বেড়েছে, এটা এখানে এ না, এটা এ না, এটা ডেল্টা, ডেল্টা জি, ডেল্টা জি, ঠিক আছে? গুণক ইন্টু ডেল্টা জি, তাহলে 4 সাথে 20 গুণ করে 80 হবে। তাহলে বুঝতে পারলি তো কি বলে? সরকার যদি 20 কোটি টাকা বাড়ায়, সরকার যদি 20 কোটি টাকা বাড়ায়, আমরা কি শিখেছিলাম? সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে জাতীয় আয় বৃদ্ধি পাবে। সরকারি আয়, সরকারি ব্যয় যদি 20 কোটি টাকা বৃদ্ধি পায়, তাহলে জাতীয় আয় কত বৃদ্ধি পাবে? 80 কোটি বৃদ্ধি পাবে, 80 কোটি বৃদ্ধি পাবে। কত গুণ হলো? গুণ কত হলো? 4 গুণ হলো না? আয় দেখ ভালো করে শোন, সরকারের খরচা 20 কোটি বাড়লো, সরকারের খরচা যদি বাড়ে তাহলে জাতীয় আয়ও বাড়বে। সরকারের আয় সরকারের খরচা বাড়লে জাতীয় আয়ও বাড়বে। সরকারের আয় বাড়লে কত? দেখ সরকারের আয় স্যার, সরকারের আয় বা সরকারের ব্যয়, এই বলছি, সরকারের ব্যয় বাড়লো 20 কোটি, তাহলে জাতীয় এত টাকা সরকারি ব্যয় এত টাকা বাড়ার ফলে জাতীয় আয় কত বাড়লো? 80 কোটি। কত গুণ বাড়লো? কত গুণ বাড়লো? 20 ছিল 80 হলো, কত গুণ বাড়লো? 4 গুণ। এটাই বলেছে, এটাই বলেছে। তো বলছে সরকারি ব্যয় 20 কোটি বাড়লে জাতীয় আয় 80 কোটি বৃদ্ধি পাবে। এটি কেন্সের গুণকের মাধ্যমে চাহিদা বৃদ্ধির ফলে উৎপাদন ও আয় বৃদ্ধির প্রভাব। এই কোশ্চেন দেবে না, এই কোশ্চেন দেওয়া উচিত নয়, কারণ এটা থার্ড সেমের কোশ্চেন ছিল, এটা থার্ড সেমের কোশ্চেন ছিল, এখানে দিয়েছে তাই আমি পড়িয়ে দিই। নেক্সট, রাজস্ব ঘাটতি, এটা সাজেশনে দেওয়া আছে, রাজস্ব ঘাটতি কি? ঠিক আছে। আর মনিটাইজেশন অফ ফিসকাল ডেফিসিট, রাজস্ব ঘাটতি নগদীকরণ বলতে কি বোঝো? রাজস্ব ঘাটতি কাকে বলে? রাজস্ব ঘাটতি কাকে বলে? রাজস্ব ঘাটতি বলতে বোঝায় সরকারের মোট ব্যয় থেকে মোট আয় বাদ দিলে। বলছে কি রাজস্ব ঘাটতি কাকে বলে? বলছে সরকারের যে মোট ব্যয় আছে, সরকার যে টোটাল খরচা করে, সরকারের মোট ব্যয় কি কি করে? একটা রেভিনিউ খরচা করে, একটা ক্যাপিটাল খরচা করে, দুটো খরচা থেকে মোট আয়, রেভিনিউ আয় আর নন ডেপ্ট ক্যাপিটাল রিসিভ, ঠিক আছে? এটা বাদ দিলে যা পড়ে থাকে এই বলে, এই তাকেই বলে তোমার রাজস্ব ঘাটতি। এটা সরল করে, রেভিনিউ আর আমি তো বলছি, এখানে বলছি, এখানে এর 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 বাংলাটা পরিষ্কার নিচে লিখেছে, দেখে দিচ্ছি তোকে। এবার যে এটাকে যদি একটু সরল করিস, সোজা করিস, মানে বাংলায় সরল করে বাংলায় যদি বলিস, কি বলছে? ফিসকাল ডেফিসিট কাকে বলে? সরকারি মোট ব্যয়, ঠিক আছে? সরকারি মোট ব্যয় থেকে, তাই তো, সরকারি মোট ব্যয় থেকে সরকারি মোট আয় বাদ দিবি, ব্যাস, সরকারের মোট ব্যয় থেকে মোট আয় বাদ দিবি, ঠিক আছে? এখানে কি বলেছে? এই যে সরকারের যে মোট ব্যয়, সরকারের মোট ব্যয় থেকে কি বাদ দিবি? এই যে সরকারি মোট ব্যয় থেকে, সরকারি মোট ব্যয় থেকে বাদ দিচ্ছি, কি বাদ দিচ্ছি? কর, কর, বহির্ভূত আয়, বিকৃত সম্পদ ও পুনরুদ্ধারকারী, ঠিক আছে, পুনরুদ্ধারিত ঋণ, এইগুলো বাদ দিলে হয় ফিসকাল ডেফিসিট। বলছে সরকারের সব ধরনের ব্যয় মেটাতে, সরকারের সব ধরনের খরচা মেটাতে আয় কম পড়লে সে সম্পূর্ণ অর্থ ঘাটতিকে ঋণ, বিনিময়, ঠিক আছে, বা অন্যান্য দায় দিয়ে পূরণ করতে হয়। মানে সরকারের যে টোটাল খরচা হবে না, সেই খরচাটা মেটানোর জন্য যত টাকা দরকার, সেই টাকা যদি ঘাটতি পড়ে যায় তখন সরকার কি করবে? বাইরে থেকে লোন নেবে।
এই তো বলেছে কম পড়লে তখন সে কি অর্থ ওই ঘাটতিটাকে মেটানোর জন্য কি করবে, সরকার লোন নেবে বা সরকার কি করবে, বিলি বিনিময় করবে, কোনো কিছু ইস্যু করবে বা অন্যান্য দায় নিয়ে পূরণ করতে হয়। এটাই হচ্ছে রাজস্ব ঘাটতি। সিম্পল জিনিস বলেছে, তাই বলছে রাজস্ব ঘাটতি কি, সরকারের মোট ব্যয়, সরকার খরচা দু রকমের খরচা করে, একটা রেভিনিউ খরচা করে, একটা ক্যাপিটাল খরচা করে। ওর থেকে সরকারের রেভিনিউ রিসিপ্ট বাদ দিবি আর নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট। নন ডেট, ঠিক আছে, ডেট মানে তো লোন, ডেট মানে লোন, ঠিক আছে, ডেট মানে লোন। বলছে অর্থনৈতিক তাৎপর্য, বৃদ্ধির গতি বজায় রাখতে কোনো রকম নিয়ন্ত্রিত ফিসকাল ঘাটতি গ্রহণযোগ্য, কিন্তু অতিরিক্ত ঘাটতি স্থায়ী মূল্যস্ফীতি, ঋণ ভারের চাপ আর আর্থিক অস্থিরতাকে ডেকে আনে। অতিরিক্ত ঘাটতি হলে, অতিরিক্ত ঘাটতি হলে কি হবে? নেক্সট কোশ্চেন কি বলেছিল, রাজস্ব ঘাটতির নগদীকরণ বলতে কি বোঝায়, মনিটাইজেশন অফ ফিসকাল ডেফিসিট। নগদীকরণ বলতে কি বোঝায়, সরকার যখন তার ফিসকাল ঘাটতি মেটাতে ভারতীয় রিজার্ভ আরবিআই এর কাছ থেকে সরকারি অর্থ সাহায্য নেয়। তাহলে কি বলেছে, সরকারের যখন ঘাটতি থাকে না, সরকারের যদি রাজস্ব ঘাটতি থাকে, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কার থেকে টাকা নেয়, তখন আরবিআই থেকে টাকা নেয় সরকারের ঘাটতি মেটানোর জন্য। আর আরবিআই নতুন খাতে তৈরি করে সেই অর্থ সরকারকে দেয়, একেই বলে ঘাটতি নগদে পূরণ, ঠিক আছে তো। তাই আর কি লিখেছে নিচে, অন্যভাবে লিখেছে, একটা নির্দিষ্ট সময়ে দেশের সরকারি আয় অপেক্ষা সরকারি ব্যয় বেশি হলে, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে একটা ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণের জন্য সরকার যদি নতুন নোট ছাপায় বা সেন্ট্রাল ব্যাংকে দিয়ে নতুন নোট ছাপিয়ে তা থেকে ঋণ নিয়ে রাজস্ব ঘাটতি মেটায়, তাহলে তাকে রাজস্ব ঘাটতি নগদীকরণ বলে। পদ্ধতি কি কি পদ্ধতি, এর পরিণামে কি হতে পারে, এগুলো দেখ পদ্ধতি কি বলছে। সরকার ট্রেজারি বিল বা বিশেষ বন্ড ইস্যু করে আরবিআই কে বিক্রি, সরকার একটা বিল আছে বা স্পেশাল বন্ড, এই বন্ড গুলো ইস্যু করে, মানে সরকার আরবিআই কে দেবে, বদলে আরবিআই ওকে লোন দেবে, ঠিক আছে। এই বন্ড গুলো সরকারের হাতে থেকে সরকার ইস্যু করতে, আরবিআই ওই বিল বা বন্ডের বিনিময়ে নতুন টাকা সৃষ্টি করে সরকারের অ্যাকাউন্টে জমা, সেই টাকায় সরকার ঘাটতি জনিত ব্যয় মেটায়। এর পরিণামে কি হতে পারে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতির চাপ তৈরি হবে, মুদ্রাস্ফীতির চাপ তৈরি হবে, ঠিক আছে, জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি মানে কি, জিনিসপত্রের দাম বাড়বে, বাজারে অতিরিক্ত টাকার আসলের কারণে পণ্য মূল্য বাড়তে পারে, বুঝেছিস, আগের দিন বলেছিলাম বাজারে যখন টাকা চলে আসবে না, প্রচুর টাকা চলে, সে টাকা তো লোকের হাতে চলে যাবে, মাল কম, সাপ্লাই নেই, লোকের কাছে প্রচুর চাহিদা, টাকা চলে এসছে, চাহিদা প্রচুর, কিন্তু জিনিস তো জোগাড় নেই, তখন কি হবে, জিনিসের দাম কি হয়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে। এটাই তো বলে চাহিদা বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি। ঋণ ভার সীমিত থাকে, বাজার থেকে ধার না নিলে সুদের খরচ কিছুটা কমে, তুই বাজার থেকে লোন না নিস, ঠিক আছে, ব্যাংকের থেকে যখন তুই লোন নিবি না, প্রচুর প্রচুর যখন ব্যাংক থেকে লোন নেবে না, তখন ব্যাংক কি করবে, ব্যাংক তখন কি করবে, প্রচুর লোন নিলে ব্যাংক টাকা দিতে পারবে, টাকা নেই, তখন ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। এখন যখন ব্যাংকে থেকে কেউ লোনই নিচ্ছে না, তখন কি করবে, ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দেবে। মানে বাজার থেকে ধার না নিলে সুদের খরচ কিছুটা কমে, তবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিট ফুলে ওঠে, আর্থিক শৃঙ্খলা ভঙ্গ হয়। বলছে সহজে নোট ছাপা ব্যবস্থা রাজস্ব শৃঙ্খলা দুর্বল করতে পারে, অবশ্যই, এই জন্য কখনোই অতিরিক্ত নোট ছাপা উচিত নয়, নোট ছাপা উচিত নয়। তাহলে ভারতের পরিস্থিতি 1997 ওয়ে অ্যান্ড মিনস অ্যাডভান্স WMA চুক্তির পর কেন্দ্র ও আরবিআই সিদ্ধান্ত নেয় সরকারের ফিসক্যাল ঘাটতি সরাসরি নগদীকরণ বন্ধ করা হবে। অর্থাৎ সরকারের যদি রাজস্ব ঘাটতি হয়, আগে কি ছিল, নোট ছাপাবে, আরবিআই কে বলে নোট ছাপাতে, এই সালের পর থেকে বন্ধ হয়ে গেছে, লিখে দিয়েছে, দেখ কি লিখেছে, 1997 WMA চুক্তির পর সেন্ট্রাল ও আরবিআই ওরা ডিসিশন নেয় যে সরকারের যদি কোনো ঘাটতি হয়, রাজস্ব ঘাটতি যদি হয়, সেই ঘাটতি সরাসরি নগদীকরণ মানে মনিটাইজেশন বন্ধ করা হবে। এখন ঘাটতি মূলত, এখন ঘাটতি মূলত বাজার মানে গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করে তোলা অর্থ দিয়ে মেটানো হয়, এখন যদি ঘাটতি হয়। আরবিআই কেবল সীমিত মেয়াদী WM এর সুবিধা দেয়। ফিসক্যাল ঘাটতি কাকে বলে আগেই বলেছি, সরকারের মোট ব্যয় আর মোট আয়ের ব্যবধান যা ঋণ দিয়ে পূরণ করতে হয়। নগদীকরণ কাকে বলে, শর্তে শর্তে যদি একদম লিখতে না পারিস, এইটুকু লিখে দিবি, এইটুকু লিখে তো নাম্বার দেবে, দিতে হবে বাধ্য, দিতে হবে বাধ্য, ফুল মার্কস দিতে হবে 2 নম্বরে।
এইটুকু, তুই এইটুকু লিখতে পারিস ফিসকাল ঘাটতি কাকে বলে। নগদীকরণ কাকে বলে, সেই ঘাটতি পূরণে আরবিআই এর কাছ থেকে সরাসরি নতুন ছাপা টাকা নেওয়া, যা মূল্যস্ফীতি সহ নানা ঝুঁকি তৈরি করতে পারে। ভারতে বর্তমানে এ পথ ত্যাগ করে বাজার ঋণের মাধ্যমে অগ্রাধিকার দিয়েছে। তাহলে দেখতে পারি একদম ছোট ছোট এই ছোট ছোট অ্যান্সার তুই লিখতে পারিস, এত বড় দরকার না, দরকার নাই, ঠিক আছে তো। এবার বলছে কি 11টা, সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের উদ্দেশ্য কি। সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের উদ্দেশ্যটা কি। বেসরকারি মানে হচ্ছে তো ব্যক্তিগত, ঠিক আছে তো। সরকারি আয় ব্যয়ের উদ্দেশ্য কি, অপরিকল্পিত খাতে ব্যয়, ঠিক আছে, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের বেতন, প্রশাসনিক ব্যয়। পরিকল্পিত খাতে ব্যয় করে, যেমন সমাজ কল্যাণমূলক কাজ, বিভিন্ন ভাতা প্রদান, ভর্তুকি প্রদান, পরিকাঠামোগত উন্নয়ন। আপাতকালীন ও যুদ্ধকালীন ব্যয়, আকস্মিক ঝড় হলো, বন্যা হলো, তারপর যুদ্ধ হলো, যুদ্ধের অস্ত্র কেনা, তো কামান কেনা, যুদ্ধ বিমান কেনা, এগুলো তো খরচা করে। পরিকল্পিত খাতে ও অপরিকল্পিত খাতে যে বিপুল পরিমাণ ব্যয় হয় তা বরাদ্দ করা বা বাজেটের অর্থ সংস্থান করা। এটা হচ্ছে সরকারি আয় ব্যয়ের উদ্দেশ্য। আরো পয়েন্ট আছে। এক্ষেত্রে সরকার যে উপায়গুলি গ্রহণ করে সেগুলি হলো কর সংগ্রহ করা। এইগুলো করতে গেলে কি লাগবে, সরকার কর সংগ্রহ, ট্যাক্সের টাকা জোগাড় করতে হবে। আর কি, জরিমানা ও ফি আদায়, সরকারি বার্ধক্য উদ্যোগগুলির মুনাফা, তারপর হচ্ছে ঋণ পত্রের মাধ্যমে দেশের জনসাধারণের কাছ থেকে লোন নেওয়া, বৈদেশিক ঋণ গ্রহণ। মানে সরকার যে এই যে ভালো করে বোঝ ব্যাপারটা, সরকার তো এই জায়গায় খরচাগুলো করবে, টাকা লাগবে, টাকা কোথা থেকে জোগাড় করবে। বেসরকারি আয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য কি। বেসরকারি আয় ব্যয়কে প্রধান দুভাগে ভাগ করা যায়, একটা ব্যক্তিগত আয় ব্যয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় ব্যয়। ব্যক্তিগত আয় ব্যয়ের উদ্দেশ্যটা কি বলছে, বলছে উপাদানের পরিবর্তে আয় অর্জন করা, যেমন খাজনা, মজুরি, সুদ। পার্সোনাল ব্যাংকিং, চলতি ও সঞ্চয় আমানতে অর্থ জমা রাখা। আপাতকালীন সঞ্চয়, নগদ সঞ্চয় করা। দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য ও সেবা কার্যাদি ক্রয় করা। শেয়ার ক্রয় করা। স্বল্পকালীন সঞ্চয়, কর প্রদান। বলছে কি সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখ। মানে পাবলিক ফাইন্যান্সের সাথে প্রাইভেট ফাইন্যান্সের পার্থক্য প্রথমে লেখো কাকে বলে, কে বলে লিখে দাও, সুযোগ সবটা হিসাব কাকে বলে লিখে দাও। পাবলিক ফাইন্যান্স হলো সরকারের যাবতীয় ব্যয় ও আয় সংক্রান্ত বিষয়, মানে সরকারের আয় আর ব্যয়ের বিষয়। আর প্রাইভেট ফাইন্যান্স কি, কোনো ব্যক্তির কোনো বিজনেসম্যান, কোনো বিজনেস প্রতিষ্ঠানের আয় ব্যয়ের কথা বলা হবে। তার মানে কি, এটা সরকারের আয় ব্যয়, এটা বেসরকারি প্রতিষ্ঠানের আয় ব্যয়। রে আর কি খুব বড় করে লিখেছে, এটা ছোট করে বলে দিল। প্রকৃতিগত পার্থক্য, বিগত বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব ও আগামী বছরের আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত পরিকল্পনা লিখিত রূপ হলো বাজেট। সরকারের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বা ডেফিসিট বাজেট হয়, আয়ের থেকে ব্যয় বেশি। আর এটা কি, কোন ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের বাজেট উদ্ভূত রাখে, অর্থাৎ আয় বেশি, ব্যয় সেই তুলনায় কিছু কম রেখে উদ্ভূত রাখা হয়। উদ্দেশ্যগত পার্থক্যটা কি, সরকারি আয় ব্যয়ের উদ্দেশ্য হলো সমাজ কল্যাণকে উৎসাহিত করা, জনসাধারণকে আর্থিক ও সামাজিক সুবিধা ও সুরক্ষা দেওয়া। আর এর উদ্দেশ্য কি, শুধুমাত্র ব্যক্তিগত উপযোগ বৃদ্ধি করা আর সর্বোচ্চ। স্থিতিস্থাপকগত পার্থক্য, সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলি পরিবর্তনশীল ও পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরিবর্তন সাপেক্ষ। তাই সরকারি আয় ব্যয়ের স্থিতিস্থাপকতা বেশি, কিন্তু বেসরকারি আয় ব্যয়ের স্থিতিস্থাপকতা কম। বেসরকারি আয় ব্যয় কিন্তু কম স্থিতিস্থাপক, কারণ এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আয় বৃদ্ধি করা, ব্যয় হ্রাস করার বিশেষ সুযোগ থাকে না। তো ছাপানোর অধিকারগত, সরকার দেশীয় অর্থ নগদে ছাপিয়ে সরকারি ব্যয় বরাদ্দ করতে পারে, ঠিক আছে। আর বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনোভাবেই ও অর্থ ছাপাতে পারবে না, এতে অর্থ ছাপাতে করতে পারে। অর্থনীতির উপর পার্থক্য, সরকার তার আয় বৃদ্ধি করার জন্য জনসাধারণের উপর কর আরোপ করলে জনসাধারণের ব্যয়যোগ্য আয় কমে যায়, অবশ্যই কমে যাবে। দ্রব্য সামগ্রীর চাহিদা হ্রাস পায়, সরকার নগদ অর্থ ছাপালে দেশে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন সৃষ্টি হয়, সরকার ঋণ গ্রহণ করলে সেই ঋণের বোঝা জনগণের,
বেসরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে জনসাধারণের উপর নগণ্য প্রভাব পড়ে, সেটা একটা প্রভাব পড়ে না। বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয় ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ফলে কোন দ্রব্যের চাহিদা ও যোগানে কিছু পরিবর্তন করতে পারে, শেয়ার হোল্ডারদের কিছু লাভ ক্ষতি হতে পারে। লাস্ট পয়েন্ট, অনেক পয়েন্ট আছে, পয়েন্টগুলো পড়ে নিবি, এটাও বলার কিছু নেই। ঋণ গ্রহণের সীমাগত পার্থক্য কি বলেছে? সরকার জনসাধারণ থেকে, জনগণের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ ঋণ নিতে পারে, যে কোনো পরিমাণে লোন নিতে পারে। বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের কাছ থেকে, ঠিক আছে, বেসরকারি প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে শেয়ার ও ডিবেঞ্চার বেচে করতে পারে, কিন্তু সরকারের অনুমোদন ও শর্ত সাপেক্ষ হয়, সেই অর্থের পরিমাণ সীমিত। ঠিক আদান প্রদান করে পার্থক্য, সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে আয়ের উৎসগুলি প্রকাশ্য এবং সবাই অবগত, ব্যয়ের ক্ষেত্রগুলো পূর্ব ঘোষিত। তো এই জিনিসগুলো পড়ে নিবি, এগুলো বলার কিছু নেই, এগুলো একবার রিডিং মেনে নিবি, এগুলো কিছু নেই। উদাহরণগুলো দেখে নিবি, সরকারি আয় ব্যয়ের উৎস কি, এগুলো পড়ে নিবি। 13টা পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট পড়ে দিই। পরীক্ষায় ম্যাক্সিমাম 2, 4, 6 মানে 4 নম্বরের কোশ্চেন আছে, তো 4 নম্বরের যে কোশ্চেন গুলো 4টে করে পয়েন্ট লিখলেই হবে। আমি পড়ে দিলাম, 8টা পড়ে দিলাম। এবার বলছি, কর আরোপের নীতি অনুযায়ী প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে কোনটি গ্রহণীয়, যুক্তি করে যুক্তি সহকারে, মানে কোনটা বেটার, প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর কোনটা অ্যাকসেপ্ট করতে পারি, যুক্তি সহ লেখো। কর আরোপের নীতি অনুযায়ী প্রত্যক্ষ কর পরোক্ষ মধ্যে কোনটা বেশি গ্রহণীয় সেটা আলোচ্য বিষয়। এই ধরনের তুল্য মূল্য বিচার নিম্নরূপ। এটা অলরেডি আগেই বলেছি, পার্থক্য বলেছি, ওই পার্থক্য দিয়ে লেখা যাবে, তবু এখানে আলাদা করে পয়েন্ট লেখা হয়েছে। উচ্চ আয় শ্রেণীর ব্যক্তিগণের থেকে উচ্চ আয় প্রত্যক্ষ কর আদায় করে সেই আদায় কিন্তু দরিদ্র মানুষের কল্যাণ বৃদ্ধি করা যায়। বলছে যারা প্রচুর বড় লোক, প্রচুর ইনকাম, তাদের থেকে বেশি বেশি রেটে ডাইরেক্ট ট্যাক্স আদায় করে সেই আদায় কিন্তু অর্থ দরিদ্র মানুষের মধ্যে বেটে দাও, যাতে ওদের উন্নতি হতে পারে। তাই প্রত্যক্ষ করের ক্ষেত্রে আয় বৈষম্য হ্রাস করা সম্ভব, আবার ধনী দরিদ্র নির্বিশেষে সকল ক্রেতা ও বড়দের সমহারে পরোক্ষ কর দিতে অবশ্যই জিএসটি আগে দিন, সবাইকে দিতে হবে, ধনী হোক গরিব হোক সবাইকে জিএসটি টাকা দিতে হবে, সবাইকে জিএসটি দিতে হবে, ধনী গরিব সবাইকে দিতে হবে। সুতরাং ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে পরোক্ষ কর অপেক্ষা প্রত্যক্ষ কর অধিক গ্রহণীয়। 2 নম্বর, নিম্নতম আয়ের সীমা অতিক্রম প্রত্যেক প্রগতিশীল হারে হয়। আমি আগের দিনই বলেছিলাম, আমাদের দেশে কেউ যদি 2.5 লাখ টাকার বেশি ইনকাম থাকে, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হবে, 2.5 লাখ টাকার উপরে ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এখানে বললে ন্যূনতম আয়ের সীমা অতিক্রম করলে 2.5 লাখ টাকা অতিক্রম করলেই সে ট্যাক্স প্রগতিশীল হারে প্রয়োগ করা হয়। অর্থাৎ আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করের হার বৃদ্ধি পায়, আয় বাড়ছে কর বাড়ছে, আয় বাড়ছে ট্যাক্স রেট বাড়ছে, ইনকাম বাড়ছে ট্যাক্স রেট বাড়ছে। উচ্চ আয় শ্রেণীর ব্যক্তি উচ্চ হারে কর দিতে বাধ্য থাকে, যে বসু প্রচুর টাকা কামায়, যে আমাদের শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি প্রচুর টাকা কামায়, এটা অনেক বেশি রেটে ট্যাক্স দেয়, ঠিক আছে। অপরদিকে সকল ক্রেতা ও ভোগকারী সমানভাবে পরোক্ষ কর, পরোক্ষ কর সবাইকে দিতে হবে, কিন্তু প্রত্যক্ষ কর কিছু সংখ্যক মানুষকেই দিতে হবে। দরিদ্র ক্রেতার জন্য স্বল্প হারে বিক্রয় কর আরোপ করা হয়। এমন যে এই মানুষ গরিব, এর টাকা ইনকাম করতে পারে, অনেক কম ইনকাম করে, চলো এর থেকে ট্যাক্স রেট কম নেবো, সেলস ট্যাক্স কম নেবো, এরকম হয় না, এরকম হয় না, সেলস ট্যাক্স সবাইকে সেম রেট দিতে হয়। সুতরাং কর প্রদানের সামর্থ্য নীতি অনুসারে প্রত্যক্ষ কর গ্রহণীয়। তাহলে কোনটা এখনো দেখতে পেলাম, প্রত্যক্ষ কর পরোক্ষ মধ্যে কোনটা বেশি অধিক গ্রহণীয়, তাই প্রত্যক্ষ কর ডাইরেক্ট ট্যাক্স বেশি গ্রহণীয়। প্রত্যক্ষ করের ক্ষেত্রে সরকার যাদের উপর কর আরোপ করে তারাই কর দিতে বাধ্য থাকে, অবশ্যই। আজকে সরকার আমার বুঝি ট্যাক্স যোগ করতে, আমি ট্যাক্স দিতে বাধ্য, আমার ইনকামের উপর ট্যাক্স আরোপ করছে, প্রত্যক্ষ করে তারাই দিতে বাধ্য। লিখেছে প্রত্যক্ষ করের ক্ষেত্রে সরকার যাদের উপর কর আরোপ করে তারাই দিতে বাধ্য। প্রত্যক্ষ কর সঞ্চালনের সুযোগ নেই, পরোক্ষ করের ক্ষেত্রে সরকার যাদের উপর কর চাপায় তারা করের বোঝা। আজকে আজকে আমি দোকানে ফোন কিনতে গেছি, তো দোকানে ফোন কিনতে গেছি, তো ফোনের দোকানদার, সরকার ওই ফোনের দোকানদারের কাছে ট্যাক্স চাইছে, তো ফোনের দোকানদার আমার থেকে ট্যাক্সের টাকা তুলে নিচ্ছে, এটাই তো পরোক্ষ কর, এটাই তো পরোক্ষ কর। প্রত্যেক আয়করে কর আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যায়, অপরপক্ষে পরোক্ষ কর বাবদ অর্থের পরিমাণে কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ নিশ্চয়তার দিক থেকে প্রত্যক্ষ কর বেটার। তুই বলতে পারবি কিছু নেই, পয়েন্ট গুলো 6-7টা পয়েন্ট লেখা, 6-7টা পয়েন্ট লেখা আছে, আমি এই পয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম। বা একটা বলে দিই, প্রত্যক্ষ 5টা বলে দিই, প্রত্যক্ষ কর আদায় করার জন্য প্রশাসনকে নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করতে হয়, অবশ্যই
তাই প্রত্যক্ষ কর আদায় করতে খরচা হয়, আর পরোক্ষ কর আদায়ের জন্য সরকারের ব্যয় কম হয়। তাহলে তাহলে প্রত্যক্ষ কর আদায় করতে সরকারের খরচা হয়, অনেক খরচা হয়, আর পরোক্ষ কর আদায়ের জন্য সরকারের খরচা কম। নেক্সট, প্রত্যক্ষ কর প্রদান করা বাধ্যতামূলক, ঠিক আছে। অপরদিকে পরোক্ষ কর আরোপ করলে দ্রব্যের বাজার দামের সঙ্গে করের মূল্য যুক্ত হয় ও দ্রব্যের দাম বৃদ্ধি পায়। সমাজ সকলের উপর চাপানো হয় না, কিন্তু প্রত্যক্ষ কর সমাজে কম বেশি পরোক্ষ কর সবার উপর চাপানো, সবার উপর চাপানো। তাই প্রত্যক্ষ কর আর পরোক্ষ করের বিভিন্ন দিক থেকে তুল্যমূল্য বিচার করে বোঝা যায় প্রত্যক্ষ কর কর থেকে সামর্থ্য অনুসারে কর তার সামর্থ্য অনুসারে আরোপ করা হয়। প্রত্যক্ষ করের নিশ্চয়তা রয়েছে, প্রত্যক্ষ করে ন্যায় বিচার অক্ষুণ্ণ থাকে, প্রত্যক্ষ করে আয় বৈষম্য দূর হয়। হয় সব দিক থেকে প্রত্যক্ষ কর পরোক্ষ কর অপেক্ষা বেটার, ঠিক আছে। কিন্তু প্রত্যক্ষ কর বাবদ কর রাশির পরিমাণ অল্প। মানে আমাদের দেশের সরকার ডাইরেক্ট ট্যাক্স এত বেশি কামাতে পারে না, ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি থেকে যে পরিমাণ টাকা কামায়, যে পরিমাণ টাকা কামায়, তো ডাইরেক্ট ট্যাক্স থেকে অতটা কামাতে হবে। এটা লিখে দিয়ে প্রায় সব দিক থেকে প্রত্যক্ষ কর পরোক্ষ কর অপেক্ষা সেও, কিন্তু প্রত্যক্ষ কর বাবদ কর রাশির পরিমাণ অল্প। তাহলে পরোক্ষ কর বাবদ কর রাশির পরিমাণ অনেক বেশি। উন্নয়নশীল দেশে সরকারি বিপুল ব্যয় নির্বাহ করতে প্রত্যক্ষ করের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরোক্ষ করও আরোপ করতে হয়। এই যে তোর টাকা দিয়ে রাস্তাঘাট তৈরি হচ্ছে, স্কুল কলেজ তৈরি হচ্ছে, হাসপাতাল তৈরি হচ্ছে, এই সমস্ত ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তার বড় বড় পরিষেবা হচ্ছে, আরো দেশের যুদ্ধ হচ্ছে, খরচা করা হচ্ছে ট্যাক্সের টাকা দিয়ে, আরো অনেক কিছু কাজ করা হচ্ছে। এই যে তোদের কত রকমের যে এই নাম শুনেছি যে তোর আমাদের বেঙ্গলের মধ্যে যদি বলি স্বাস্থ্য সাথী, অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে তোর আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত এই স্বাস্থ্য সাথীরই সাবস্টিটিউট। স্বাস্থ্য সাথী তো রাজ্যের মধ্যে, আর আয়ুষ্মান সারা ভারতের প্রকল্প, ওটা হচ্ছে সেন্ট্রালের প্রজেক্ট, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে, এরকম অনেক কিছু প্রজেক্ট আছে। তারপর যে ধর না এখন এখানে রাজ্যের মধ্যে কন্যাশ্রী পাচ্ছিস, স্বাস্থ্য সাথী আছে, তারপর তো লক্ষ্মীর ভান্ডার আছে, তো এরকম টাকাগুলো কোথায় যাচ্ছে ভাই? জিএসটি সেন্ট্রাল, রাজ্যকেও দিতে হবে, রাজ্যকেও দিতে হবে, রাজ্য থেকে কাজে রাজ্যকে হাত দেবে সেন্ট্রাল, রাজ্যকে দিতে হবে। রাজ্য চলবে কি করে তাহলে? রাজ্য চলবে কি করে? এবার বলছে কি, অর্থনীতির উপর সরকারি ঋণের মানে মানে ইকোনমিক্স এর উপর গভর্নমেন্ট লোনের কি ফল পড়ে? কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো কি বলছে, পজিটিভ ইম্প্যাক্ট, একটা নেগেটিভ ইম্প্যাক্ট। পজিটিভ ইম্প্যাক্ট কি কি? বিনিয়োগ ও প্রবৃদ্ধি। বলছে সরকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি মতো দীর্ঘমেয়াদী প্রকল্পে ঋণ ব্যবহার করে উৎপাদনশীলতা ও কর্মরত বাড়াতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে। যদি সরকারি ঋণ না থাকে তাহলে এগুলো করতে পারবো, গভর্নমেন্ট লোন না নিলে। তাই বলছে বিনিয়োগ করতে সাহায্য করবে সরকার অবকাঠামো, শিক্ষা, মানে এডুকেশন, হেলথ, এর মতো বড় বড় প্রকল্পে ঋণ ব্যবহার করে উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করছে। রাজস্ব ঘাটতি পূরণ, আজ আমাদের দেশে যে রাজস্ব ঘাটতি হয়েছে, পড়ালাম না রাজস্ব ঘাটতি কাকে বলে, কি বলে, আয়ের তুলনায় ব্যয় বেশি। এই যে ঘাটতি মেটানোর জন্য কি করতে হবে? লোন করতে হবে, লোন নিতে হবে, গভর্নমেন্ট লোন, গভর্নমেন্ট লোন, ঠিক আছে। তাই বলেছি রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য থাকলে ঋণ সাময়িকভাবে তা পূরণ করতে সাহায্য করে বিশেষত অর্থনৈতিক সংকটের সময়। চাহিদা বৃদ্ধি, সরকারি ব্যয় বাড়িয়ে ঋণের মাধ্যমে সামগ্রিক চাহিদা মানে এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি করা যাবে, ঠিক আছে, যা মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করে। এবার কিছু খারাপ দিক আছে, কি আছে? ক্রাউডিং আউট প্রভাব, ক্রাউডিং আউট এফেক্ট। সরকারি ঋণ বাড়লে বেসরকারি খাতে ঋণের প্রাপ্যতা কমে যায়, ঠিক আছে, এবং সুদের হার বেড়ে যাচ্ছে, ফলে বেসরকারি বিনিয়োগ কমে যায়, বেসরকারি বিনিয়োগ গুলো কমে যাবে। সুদের বোঝা বৃদ্ধি, ঋণ এটা দেখ তুই যদি গভর্নমেন্ট লোন নিস, লোন নিয়ে লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে, সুদের বোঝা বাড়বে, একটা তো অসুবিধা আছে। বলছে ঋণ পরিশোধের জন্য সরকারকে প্রতি বছর সুদ দিতে হবে, যা সরকারি বাইরের একটি বড় অংশ নেয় এবং অন্যান্য প্রয়োজনীয় খাত থেকে বরাদ্দ কমিয়ে দেয়। কর বৃদ্ধি ও অসমতা, ঋণের বোঝা কমাতে ভবিষ্যতে কর বাড়ানো লাগতে পারে, যা সঞ্চয় ও বিনিয়োগকে নিরুৎসাহিত করে এবং আয় বৈষম্য বাড়াতে পারে। ইনফ্লেশন আর ভবিষ্যৎ প্রজন্মের উপর চাপ।
অতিরিক্ত ঋণ যদি অর্থ সরবরাহ বাড়ায়, ঠিক আছে, যদি অতিরিক্ত লোন নিলে টাকা চলে আসছে, পাবলিকের হাতে, লোন নিলাম পাবলিকের হাতে প্রচুর টাকা চলে আসলো, পাবলিকের হাতে প্রচুর টাকা চলে আসলে কি হবে? টাকা চলে আসছে, উৎপাদনশীলতা যদি না মানে প্রোডাকশন যদি না হয়, টাকা লোকেরা চলে আসছে, প্রোডাকশন হচ্ছে না, লোকের কাছে প্রচুর ডিমান্ড তৈরি হয়ে যাবে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। ঠিক আছে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর চাপ, বর্তমান ভোগ মেটাতে নেওয়া ঋণ পরিশোধের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের উপর অবশ্যই। আমার রাজ্য এখন কত কোটি টাকা দেনার উপর ডুবে আছে অনেক রাজ্য, ঠিক আছে, তাহলে আগামী প্রজন্ম যারা আসছে তারাই তো এই বোঝাটা বয়ে নিয়ে যেত, তাদেরও বোঝাটা বয়ে নিয়ে যেত, ঠিক আছে। বোঝা অন্যরকম ভাবে, এই যে দেশের রাজ্য যে লোন নিচ্ছে, রাজ্য সরকার যে লোন নিচ্ছে, এই লোন লোন তোকেই পেমেন্ট করতে হচ্ছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তোকে পেমেন্ট করতে হচ্ছে, তোর থেকেই টাকাগুলো তুলে দিচ্ছে, তুই বুঝতেও পারছিস, আমাদের থেকেই টাকাগুলো নিচ্ছে, কি করে? সব জিনিসপত্রের দাম দিয়ে এইভাবে কোনো না কোনো ভাবে টাকা তুলে নিচ্ছে, কোনো না কোনো ভাবে টাকা ছাই তুলতে হবে ওকে, কোনো না কোনো ভাবে তুলে নিচ্ছে, ঠিক আছে তো। হয়তো ডাইরেক্টলি আমার পকেট থেকে সরকার কোনো টাকা দেয়, সরকার অন্যভাবে টাকা তুলে নিচ্ছে, টাকা তোর থেকে তুলে নিচ্ছে, সরকার টাকার দরকার, সরকার টাকা তুলে নেবে, ঠিকভাবে তুলে নেবে, ঠিক আছে তো। সরকারের ইনকাম কোথায়? ট্যাক্সের টাকাও তো সরকারের income। এবার দেখ, এবার কি বলছে, কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরকারি বাজেটে কারেন্ট অ্যাকাউন্ট, তোকে, হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ট্যাক্সের টাকায়, তো ট্যাক্সের টাকা, ট্যাক্সের টাকা দিচ্ছে, ওরা যে টাকা কামাচ্ছে, ওরা যে টাকা কামাচ্ছে তার উপরে তো গভর্নমেন্ট কোনো ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের টাকাই, সব ট্যাক্সেরই তো টাকা। মানে কি সিনেমা করে কি সরকারকে টাকা দিয়ে যাবে? ওরা সিনেমা করে সরকারকে টাকা দেবে? ওরা সিনেমা করলো, এই যে কদিন পরে আমাদের দেশে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হবে, এই T20 ওয়ার্ল্ড কাপ হবে, তো খেলা হবে, খেলায় যত টাকা ইনকাম হবে, যত টাকা হবে, তার উপর আমাদের ভারত সরকার এত পার্সেন্ট ট্যাক্স নেবে। IPL খেলা হচ্ছে, যত টাকা ইনকাম তার উপর ভারত সরকার ট্যাক্স নেবে, এই অনেক টাকা, আরে ইনকাম হলে একটা প্রাইজ মানে কত টাকা হবে, কত কোটি কোটি টাকার খেলা হবে, তারপর কোটি কোটি টাকা ট্যাক্স হবে, অনেক টাকা ট্যাক্স, অনেকটাই ট্যাক্সের টাকা, ট্যাক্সের কোটি কোটি টাকা আসে, কোটি কোটি টাকা ট্যাক্সের আসে। কি বলতে সরকারি ভাষায় চলতে ক্যাপিটাল কোনো যেটা সরকার হওয়ার জন্য তহবিল বৃদ্ধি, কিন্তু বৃদ্ধি হয় না। কি বলছে, সরকারের ব্যবহারযোগ্য তহবিল বাড়বে, ফান্ড বাড়বে কমবে, কিন্তু লাইবিলিটি হয় না, তাকে বলে চলতি কারেন্ট অ্যাকাউন্ট। আর যে সকল আয় ব্যয়ের জন্য সরকার ব্যবহারযোগ্য তহবিল রাজবৃদ্ধি হয়, ব্যয়েরও রাজবৃদ্ধি হয়, ফান্ডও বাড়বে কমবে, লাইব্রেরিও বাড়বে কমবে, কিন্তু বলে ক্যাপিটাল। উদাহরণ দেখ, উদাহরণ দেখলে পুরো ব্যাপার ক্লিয়ার। কারেন্ট অ্যাকাউন্টের উদাহরণটা কি? এই দেখ, ইনকাম ট্যাক্স, ঠিক আছে, যাবতীয় কর রাজস্ব, ঠিক আছে, যেমন ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, জিএসটি, আমদানি শুল্ক, ইম্পোর্ট ডিউটি যেটাকে বলে, তারপর রপ্তানি শুল্ক, এক্সপোর্ট ডিউটি, ভূমি রাজস্ব, পেশার কর, কৃষি আয়কর ইত্যাদি। আর যাবতীয় অকর ব্যয় সেটা হচ্ছে কর রাজস্ব, অকর রাজস্ব, জরিমানা, রেজিস্ট্রেশন ফিস, সরকারি প্রতিষ্ঠানের মুনাফা বা লভ্যাংশ, সামাজিক সেবা কার্য প্রদানের বিনিময়ে প্রাপ্ত হয়, যেমন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, পানীয় জল সরবরাহ, জনস্বাস্থ্য, শিক্ষা, ঠিক আছে তো। আর কি, সরকারি সেবা কার্য প্রদানের বিনিময়ে আয়, যেমন রেল ডাক, তার, ব্যাংক, বীমা ইত্যাদি। অনুদান থেকে প্রাপ্ত অর্থ আর আমদানি রপ্তানি খাতে নিটা। মূলধনী খাতে আয়ের উদাহরণ কি, অভ্যন্তরীণ উৎস, বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ, দেশের নাগরিক দেশীয় ব্যাংক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণপত্র বিক্রি করে টাকা, অতীতে প্রদত্ত ঋণ থেকে প্রাপ্ত সুদ, ঠিক আছে, অতীতে লোন দেওয়া হয়েছিল সেখান থেকে সুদ পাওয়া যাচ্ছে, অতীতের ঋণ পরিশোধ, সরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগের শেয়ার মূলধন বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ। জাস্ট সিম্পল জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। এটা আয় হলো, এবার ব্যয়ের কথা পড়তে হবে, ব্যয়। এই দেখ, রাজস্ব খাতে ব্যয় কি কি, প্রতি মানে আজকে সরকার যে টাকাটা জোগাড়, সরকার কোথায় কোথায় টাকা দিচ্ছে, সরকার কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করছে, রাজস্ব খাতে। সরকার কোন কোন জায়গায় ব্যয় করছে, রাজস্ব খাতে ব্যয় কোথায় খরচা করে, স্কুল, কলেজ, রাস্তাঘাট তৈরি, প্রতিরক্ষা, এই সমস্ত জিনিস, প্রতিরক্ষা খাতে খরচা করছে, প্রশাসনিক ব্যয় করছে, সরকারি কর্মীদের বেতন মজুরি, পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, যেমন রাস্তাঘাট, রাস্তা সারাই, ট্রেন তৈরি করা, জনশিক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা প্রদান,
যেমন সামাজিক সুরক্ষা কি, বার্ধক্য ভাতা দেখবি, দেখেছিস তো নিশ্চয়ই, এখানে দেখবি অনেকের বিধবা ভাতা আছে, জানিস নাম শুনেছিস, বার্ধক্য ভাতা আছে, তাই সেইগুলো, এইগুলোকে কি বলে, এইগুলোকে বলে সামাজিক সুরক্ষা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, বৃত্তি, চিকিৎসা বীমা, অবসর কর্ম মানে যারা রিটায়ার করেছে তাদের পেনশন, বিদেশে থাক মানে তার এই সমস্ত যে পেনশন, আর যাদের চালু ছিল, ধর যাদের চালু ছিল উঠে যাচ্ছে মানে উঠে গেছে, কিন্তু যারা যেই দিন নিয়মটা চালু হয়েছে তার আগে তো চাকরিতে তারা ঢুকেছিল, তখন তো পেনশন ছিল, তারা তো এখনো বেঁচে আছে, তাদের তো পেনশন দিতে হবে, একই না, বুঝিস নি কি বললাম? ধর সরকার ধর পেনশন তুলে দিয়ে 2005 সালে, কেউ ধর 2004 সালে চাকরি জয়েন করেছে, 4 সালে চাকরি জয়েন করেছে, ও ধর 20 বছর চাকরি করলো, 2024 রিটায়ার করলো, তার কত পেনশন পাবে? ওর পেনশন বন্ধ হয়ে যাবে? ঘটবে গেলে তো কি বলে, তুমি 5 সালে চাকরিতে ঢুকেছো, তারপরে 5 সালের পর তো পেনশন উঠে গেছে, 5 সালে পেনশন উঠে গেছে, 5 সালের পর যদি কেউ চাকরি জয়েন করে, সে রিটায়ার করার পর সে পেনশন, ওটা বুঝলি, আগে যারা ছিল পেনশন, আমার বাবা রিটায়ার করেছে, ও পেনশন তো পেয়ে যাচ্ছে, এটা সেন্ট্রালের পেনশন উঠে গেছে, স্টেটের পেনশন ওঠেনি, কি বললাম বুঝছো, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন উঠে গেছে, স্টেট গভর্নমেন্টের পেনশন ওঠেনি, স্টেট গভর্নমেন্ট এখনো পেনশন তোলেনি, ঠিক আছে তো, স্টেট গভর্নমেন্টের পেনশন হচ্ছে, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টে কি করে, ওই পেনশনে এককালীন, পেনশনে যেটা হয় সেটা করে এককালীন প্রচুর দিয়ে দেয়, একবার দিয়ে দেয় টাকা, একবারে প্রচুর দিয়ে দেয়, সেন্ট্রাল দিয়ে দেয়, ঠিক আছে তো, তো যাই হোক, কি বললাম বুঝতে পারলি তো, রিটায়ার করে তাদের পেনশন, বিদেশে থাকবিস তো, ধর বিদেশে ধর কোনো ভূমিকম্প হলো, বন্যা হলো, তখন কি করবে, দেশ থেকে ত্রাণ পাঠায় না, আমার দেশ থেকে ত্রাণ পাঠায়, ঠিক আছে, তো বিদেশে ত্রাণ, সাহায্য প্রেরণ, দেশের অভ্যন্তরে অনুদান, আজকে ধর, আজকে ধর আজকে আমার ওয়েস্ট বেঙ্গলে না মাঝে মাঝেই যখন দেখবি সাইক্লোন হয়, দেখবি কতদিন আগে আয়লা হলো, ইয়াস হলো, আমফান হলো, তো তখন বাইরে থেকে সাহায্য এসেছিল না, আজকে যদি উড়িষ্যায় যদি কোনো ঝড় হয় তাহলে আমার রাজ্য থেকে সাহায্য যাবে, তাহলে এইগুলো বলে অনুদান, সাহায্য, ঠিক আছে তো, দেখিস না কি কি সাহায্য দেয়, আরে ভাবনা, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, চিড়ে দিচ্ছে, গুড় দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, দিচ্ছে না, ত্রিপল দিচ্ছে, আবার কারোর ঘর বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে তাদেরকে টাকা দিচ্ছে, এইগুলো বলে অনুদান। কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প, কর্মসংস্থান সৃষ্টি করে, মানরেগা, মানরেগা নাম শুনেছিস, এই 100 দিনের কাজ, 100 দিনের কাজ, ভর্তুকি, রান্নার গ্যাস, কৃষি সরঞ্জাম, কৃষিতে প্রয়োজনীয় বিদ্যুতের দামে ভর্তুকি, এইগুলো হচ্ছে এই সমস্ত জায়গায় রাজস্ব খাতে খরচা। মূলধনী খাতে খরচা কি, রাস্তা তৈরি করো, রাস্তা তৈরি, বন্দর তৈরি, বন্দর বুঝি, বন্দর কাকে বলে? কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, ভূগোল পড়ছিস তো জানিস বন্দর কাকে বলে, জানিস, হ্যাঁ বন্দর বুঝিস তো, বন্দর, কত বন্দর আছে, এখন হচ্ছে তোর ব্রিজ তৈরি, বাঁধ বুঝিস তো, বাঁধ জানিস, বাঁধ তৈরি, হাসপাতাল তৈরি করতে টাকাগুলো খরচা হবে, এইগুলো কি, এইগুলো মূলধনী খাতে খরচা, তাহলে এই খরচা, এই যে খরচাগুলো করবো, এটা কি 1 বছর ইউজ নাকি বছরের বছর ধরে, কিন্তু এই খরচাগুলো সঙ্গে সঙ্গে শেষ, সঙ্গে সঙ্গে শেষ, কারণ এই খরচা তো বারবার করতে হবে, এই খরচাগুলো বারবার হবে, মাইনা বারবার দিতে হবে, পেনশন বারবার দিতে হবে, বার্ধক্য ভাতা বারবার দিতে হবে, কিন্তু এই খরচাগুলো কি বারবার করতে হবে, তুই দেখিস আজকে আমার পাড়ার যে রাস্তা, প্রতি বছর বছর রাস্তা, প্রতি বছর বছর রাস্তা, না না স্যার ভোটের আগে রাস্তা হয়, 5 বছর অন্তর অন্তর রাস্তা, 5 বছর অন্তর অন্তর রাস্তা হয়, ভোটের আগে রাস্তা হয়, প্রতি বছর ভোটের আগে দেখবি, বাইরে জিজ্ঞেস করবি অনেকে, রাস্তা প্রতি 5 বছর অন্তর অন্তর রাস্তা হয়, ঠিক আছে, রাস্তাঘাট হয়, তো প্রতি বছর হয় না, যে রাস্তা, রাস্তা করবে নাকি, একটা রাস্তা করতে কত টাকা খরচা হবে, কোটি কোটি টাকা খরচা আমার করবে নাকি, প্রতি বছর হয়, মানে প্রতি বছর মানে 5 বছর অন্তর, ঠিক আছে তো, ব্রিজ তৈরি বা আজকে ব্রিজ তৈরি হলো, নাগের ব্রিজটা, ও ব্রিজটা কবে তৈরি হচ্ছে, আবার তৈরি হচ্ছে, প্রতি বছর ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজটা ভাঙবে, নষ্ট হয়ে যাবে, নতুন ব্রিজ তৈরি হয়, কিন্তু হাসপাতাল, হাসপাতাল কি প্রতি বছর তৈরি হয়, এইগুলোকে কি বলে, যে খরচাগুলো একবার করলে বহু বছর ইউজ করতে পারি, তাকে বলা হয় ক্যাপিটাল, ক্যাপিটাল খরচ, আর যেই খরচাগুলো বারবার করতে হয় তাকে বলে রেভিনিউ খরচা, এই যেমন তুই যে আমাকে বলছিস প্রতি মাসে মাসে মাইনা দিচ্ছিস, কি যেমন ইনকাম হচ্ছে, এটা আমার একটা ইনকাম, তো এটা আমার রেভিনিউ ইনকাম, বুঝতে পারলি, রেভিনিউ কাকে বলে, যেটা বারবার হবে, আর ক্যাপিটাল মানে একবার হবে, সেটাকে তুই তোর বাড়িটা তৈরি করেছিস, ওই বাড়িটা তৈরি করলে ওইটা কি তুই প্রতি বছর তৈরি করিস না, স্যার তুই বাড়িটা তৈরি করলে বছর বছর ধরে বাড়িটা ব্যবহার করতে পারবি, তো বলছে কি সরকার কর্তৃক বৈদেশিক ও দেশের প্রতিষ্ঠানকে ঋণ প্রদান,
সরকারের অতীত ঋণের সুদ প্রদান, সরকার কর্তৃক বৈদেশিক ও আভ্যন্তরীণ ঋণ পরিশোধ, যেমন দেশের জনগণকে পূর্বে বিক্রি করা ঋণ গুলি অর্থের বিনিময়ে পুনরায় ফেরত নেওয়া। এই কোশ্চেন আগের দিন করেছিলাম, মনে আছে? করেছিলাম তো, কর রাশির সঙ্গে অকর রাশির পার্থক্য একবার পড়িয়ে দিই, নাকি পড়াইনি? এটা পড়াইনি, এটা পড়াইনি, এটা ইম্পর্টেন্ট, সাজেশনে আছে কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন লিখেছি না। কর রাশির সঙ্গে অকর রাশির পার্থক্য, না না বড়, তুই আমি তো বড় করে লিখেছি, তুই বড় করে কেন লিখবি? তুই ছোট করে লিখ। তুই ছোট করে কি লিখবি? কর রাশি কাকে বলে, অকর রাশি কি, কর রাশির মধ্যে কোনগুলো পড়ে, অকর রাশির মধ্যে কোনগুলো পড়ে, দুটো পয়েন্ট হয়ে গেল। কি লিখেছে? কর রাশি কাকে বলে, একটি নির্দিষ্ট সীমার পর আয়ের ওপর কর আরোপ করা হয়। কর কাকে বলে? মোট কথা কর আর অকর, ট্যাক্স, নন ট্যাক্স। একটা নির্দিষ্ট ইনকাম আছে, ইনকামটা ক্রস করলেই তো তোকে ট্যাক্স দিতে হবে, একে বলে কর রাজস্ব। তাই বলেছে একটি নির্দিষ্ট সীমার পর আয়ের ওপর কর আরোপ করা হয়। ওই আয়কারী ব্যক্তি বা সংস্থা তখন সেই আয়কর সরকারকে প্রদান করে। আবার দ্রব্যের বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য আরোপ হয়। ঠিক আছে, বিক্রয় দ্রব্যটি বিক্রয় করার সময় সেই কর ক্রেতার থেকে আদায় করে ও সরকারকে প্রদান করে। এটা কি? সরকারি সম্পত্তি ও সরকারি পরিষেবা ব্যবহার করার জন্য শুধুমাত্র যারা ওই সম্পত্তি ও পরিষেবা ব্যবহার করছে তাদের থেকে ফি আদায় করা হয়। আইন ভাঙলে আইন ভঙ্গকারী ব্যক্তি বা সংস্থার থেকে সরকারের যে জরিমানা আদায় করে তাকে বলে অকর রাজস্ব। মোট কথা তুমি কাকে বলে পড়ো, কর রাজস্ব কাকে বলে, অকর রাজস্ব কাকে বলে। একটা পয়েন্ট হয়ে গেল, কাকে বলে লিখলে। আবার বলবো ক্যাশ কাকে বলে পড়াটা জরুরি। তোর পরীক্ষায় পার্থক্য না দিয়ে দিল কি কর রাজস্ব বলতে কি বোঝো, উদাহরণ, অকর রাজস্ব বলতে কি বোঝো, উদাহরণ এরকম দিতে পারে। এতে সুতরাং তোকে অ্যালার্ট করতে হবে। কর রাজস্বের ক্ষেত্রে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয়। দেখ তুই পরীক্ষা বলে স্যার 2 নম্বর কত লিখবো, দেখ ছোট্ট করে একটু লিখে দিবি। কর রাজস্বের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল ব্যক্তি আর প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয়। আর অকর রাজস্বের ক্ষেত্রে যে ব্যক্তি বা সংস্থা সরকারি দ্রব্য ভোগ করছে শুধুমাত্র, তাহলে ছোট করে দে, এটাকে ছোট করে লেখ। অকর রাজস্বের ক্ষেত্রে যে ব্যক্তি সরকারি সম্পত্তি ব্যবহার করছে তার উপরই আরোপ করা হবে। বোঝা গেল কি বললাম? তুই বল, তুই বল অকর রাজস্ব কার উপর আরোপ করা উচিত? যে সরকারি সম্পত্তি ব্যবহার করছে তার উপর করবো? দেখ সবাই তো সরকারি সম্পত্তি ব্যবহার করতে নাও পারে, যে সরকারি সম্পত্তি ব্যবহার করছে তার উপরই অকর রাজস্ব আরোপ করবে। ঠিক আছে, তাই লিখেছে। অকর আসলে যে ব্যক্তি বা সংস্থা সরকারি দ্রব্য বা সার্ভিস, সরকারি গুডস বা সার্ভিস ভোগ করছে শুধু সেই ব্যক্তি বা তার থেকেই ফিট আদায় করবে, যে ভোগ করছে। আর এখানে কি সবার থেকে, এটা সবার থেকে, এটা সবার থেকে নেব, আর এটা কার থেকে নেব, যে ইউজ করছে তার থেকে নেব, যে ভোগ করছে তার থেকেই নেব। এবার কি বলছে, শুধুমাত্র যে ব্যক্তি বা সংস্থা আইন ভাঙছে, আইন ভাঙছে শুধুমাত্র সেই একজনের জন্য জরিমানা। ফাইন কারা দেয়? দেখিস না গাড়িতে চালায়, রাস্তাঘাটে গাড়ি চালায়, ফাইন দেয়। ফাইনটা কার কাছে? সরকারের কাছে যাবে। কারা ফাইন দেবে? যে আইনটা ব্রেক করবে তাকেই তো ফাইনটা দিতে হবে। যে আইনটা ব্রেক করবে তাকেই ফাইন দিতে হবে। এক্ষেত্রে ফাইন প্রদানকারী মাত্র একজন ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, কিন্তু ফাইন প্রদানকারী সংস্থায় সংখ্যায় কম হয়। এই তো বলে বুঝে গেছিস। নেক্সট পয়েন্ট কি? কর রাজস্ব আদায়ের প্রধান কারণ কি? সরকারের আয় বৃদ্ধি। সরকার কেন ট্যাক্সের টাকা কেন আদায় করে? সরকার ট্যাক্সের টাকা কেন আদায় করে? সরকারের ইনকামটা কিসের জন্য? বাড়ানোর জন্য। ঠিক আছে তো, যার মাধ্যমে সরকার কি করে, টাকা দিয়ে সরকার প্রতিরক্ষা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা করে। অকর রাজস্বের ক্ষেত্রে সরকার তার আয় বৃদ্ধি করে, তার সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখা, আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে, এগুলি অকর রাজস্বের উদ্দেশ্য। একদম ছোট করে লিখবি, একদম বড় করে লেখার দরকার নেই, অনেক বড় বড় পয়েন্ট লিখেছি, নিজের মতন ভাষায় লিখে দিবি। কর রাজস্ব কি, অকর রাজস্ব কি, দুটো 2 নম্বরের জন্য দুটোই পয়েন্ট দিতে হবে, বেশি না, দুটোই পয়েন্ট, দুটো পয়েন্ট একদম ছোট করে দিবি। তুই এরকম না হলে দিবি, কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম, আগে ছিল কর রাজস্বের উদাহরণ, মানে কর রাজস্বের মধ্যে কি কি পড়ে, অকর, ওটা একটা পয়েন্ট হয়ে গেল। কর রাজস্বের তোকে বলতে পরীক্ষা বলতে পারে দুটো কর রাজস্বের নাম লিখ, দুটো অকর রাজস্বের নাম লিখ, আগের দিন পড়িয়েছিলাম, তো ওটাতে একটা পয়েন্ট হয়ে গেল, তাকে বলে একটা পয়েন্ট হয়ে গেল। ঠিক না? তো এইগুলো তোকে মাথায় রাখতে হবে। রাজস্ব ঘাটতি কি কি উপায়ে অর্থ সংস্থান সম্ভব? রাজস্ব ঘাটতি, রাজস্ব ঘাটতি তো পড়েছি আমরা, বললাম রাজস্ব ঘাটতি কাকে বলে, বললাম না রাজস্ব ঘাটতি কাকে বলে। রাজস্ব ঘাটতি কাকে বলে? আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে রাজস্ব ঘাটতি বলে। ঠিক আছে, রাজস্ব খাতে ব্যয়
মাইনাস রাজস্ব খাতে। অতএব রাজস্ব খাতে ঘাটতি বলতে কি বোঝায়? রাজস্ব খাতে পরিকল্পিত ব্যয় প্লাস রাজস্ব খাতে পরিকল্পনা বহির্ভূত ব্যয় মাইনাস কর রাজস্ব খাতে আয় ও অকর রাজস্ব খাতে ব্যাস। রাজস্ব ঘাটতি কাকে বলে? একই কথা লিখেছে। কি বলেছে? কি কি উপায়ে টাকাটা জোগাড় করতে পারবে। এত তো গল্প। এই যে এখান থেকে এত অব্দি কি দিয়ে ভূমিকা দিয়েছে, ভূমিকা। পরীক্ষায় এত ভূমিকা লিখবো নাকি আমার পরীক্ষায়? এত ভূমিকা লেখার দরকার নেই। জাস্ট তোকে নলেজটা গ্যাদার করার জন্য দেওয়া হয়েছে, নলেজ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। কি কি উপায়ে? একটা যে ধর্মস্তর হ্রাস বৃদ্ধি, ঠিক আছে, একটা আয় বন্টনে পরিবর্তন, ঠিক আছে। এত বড় বড় লিখতে হবে না, এখানে পয়েন্ট একটা লাইন লিখলেই হবে, এক লাইন লিখলেই হবে, বেশি বড় করতে হবে না। বাট তোকে লিখতে হবে কিন্তু। তারপর আভ্যন্তরীণ ঋণের প্রভাব, ঠিক আছে, বৈদেশিক ঋণের প্রভাব, শেয়ার ও সরকারি ঋণপত্র, সুদের হারের ওপর প্রভাব, কর্মসংস্থান বৃদ্ধি। এই পয়েন্টগুলো তোকে দিতে হবে। তারপরে নিবি রাজস্ব ঘাটতিতে কি কি উপায়ে, রাজস্ব দেশে যদি রাজস্ব ঘাটতি দেখা দেয় তখন কি কি উপায়ে কি কি ভাবে সরকার টাকা জোগাড় করতে হবে, কি কি ভাবে টাকা জোগাড় করতে হবে। তো একটা পয়েন্ট লিখেছে কি, দাম স্তর হ্রাস বৃদ্ধি। সরকার যদি সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নেয় তাহলে অর্থের যোগান বাড়বে, কারণ কেন্দ্রীয় ব্যাংকে মানে সেন্ট্রাল ব্যাংকে নগদ অর্থ ছাপিয়ে সেই ঋণের যোগান দেয়। কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে উপকার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলে, ঠিক আছে, উৎপাদন বাড়ে না, ফলে দাম স্তর বাড়বে, প্রাইস বাড়বে। অপরদিকে সরকার যদি জনগণের কাছ থেকে লোন নেয় তাহলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, মানে পারচেসিং পাওয়ার কমে যাবে। সেই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ প্রদানে ক্ষমতা কমে যায়, কারণ আমানতকারীরা বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চিত অর্থ তুলে সরকারি ঋণপত্র বন্ড কেনে। এই পয়েন্টগুলো জাস্ট একবার পড়ে নিবি, পড়লেই বুঝিয়ে যাবি। এটা আগে পড়া আছে কোশ্চেন, সময় নষ্ট করে লাভ নেই। লাস্ট কোশ্চেন, উন্নয়নশীল দেশে আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণের মধ্যে কোনটা উপযুক্ত? উন্নয়নশীল দেশে কোনটা উপযুক্ত, আভ্যন্তরীণ ঋণ নাকি বাহ্যিক ঋণ? আভ্যন্তরীণ ঋণ মানে দেশ থেকে লোন নেওয়া, বাহ্যিক ঋণ মানে বিদেশ থেকে লোন। তাহলে এই দুটোরই সুবিধা অসুবিধা পড়ে দিবি, হয়ে গেল। পড়বে কি আভ্যন্তরীণ ঋণের সুবিধা কি, আভ্যন্তরীণ ঋণের অসুবিধা কি, একদম ছোট করে লিখে দেখ, একটা একটা লাইন করে, এক এক লাইন করে লিখেছি। আর কি বাহ্যিক ঋণের সুবিধা কি, বাহ্যিক ঋণের অসুবিধা, ব্যাস হয়ে গেল, শেষ হয়ে গেল। তো বলে দিলাম এই কোশ্চেন গুলো রেডি করে নিবি। হয়ে গেল সব শেষ। এবার হচ্ছে আমি ডেট বলে দিচ্ছি, পরীক্ষাটা কবে নেবো। ইকোনমিক্স এর উপর 60 মার্কসের পরীক্ষা। তারিখই পরীক্ষাটা দিয়ে দিস, যে বেটার হবে। 5 তারিখ পরীক্ষা। 7 তারিখ পরীক্ষা দিবি? না 8 তারিখ নিয়ে পরীক্ষাটা, 8 তারিখ পড়ার দিন, পড়ার দিন পরীক্ষাটা নিয়ে 8 তারিখ দেখ, দেখ 8 তারিখ দেখিস, এই 8 তারিখ কি আছে, 8 তারিখ, ঠিক আছে, 8 তারিখ বৃহস্পতিবার বাজে, পড়ার দিন, পড়ার দিন পরীক্ষা নিবি। 2 ঘন্টা পরীক্ষা, ওই 10টা থেকে 12টায় পরীক্ষা, যেমন সময় আরম্ভ হবে 10টা থেকে 12টা, কোশ্চেন পেপার দিয়ে তৈরি করে নেবো 10টা থেকে 12টা পরীক্ষা, ঠিক আছে। সেটা দেখে নেবো কি টাইম, আমি দেখে নেবো, ঠিক আছে, চল শেষ ক্লাস।